হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইয়ার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর খুব খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টারে ঢুকছি। সেটা হচ্ছে রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি। এখানে আমরা টর্ক সম্পর্কে জানবো। আজকের ক্লাসে আমরা টর্কটা নিয়ে আলোচনা করব, কি টর্ক, এবং স্ট্যাটিক বা স্মৃতিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে যে টপিকগুলো আমরা ডিসকাশন করব সেগুলোতে কোনো কিছু ঘুরবে না। যেমন নিউটনের ফার্স্ট লতে আমরা করেছিলাম যে কোনো অবজেক্ট মুভ করছে না, দাঁড়িয়ে আছে, এরকম জিনিস নিয়ে ডিসকাশন করব, যেটা কিছু হলে ঘুরবে, কিন্তু আমরা যে প্রবলেমগুলো করবো সেটা রেস্টে আছে কিন্তু ঘুরতে পারে, এরকম একটা হবে এই জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, টর্ক আমরা যদি খুব সিম্পলভাবে বলি টর্ক কী জিনিস, যদি এরকম বলি যে একটা অবজেক্টকে আমরা ফোর্স দিলে অবজেক্টটা মুভ করে, সেরকমই কোনো অবজেক্টে টর্ক দিলে অবজেক্টটা ঘোরে, ওই অবজেক্টেরই কোনো একটা পয়েন্টের রেসপেক্টে ঘুরছে। বোঝা গেল? আমরা বলছি সেটাকে টর্ক বলছি। তো ফোর্স আর টর্ক একই রকম জিনিস। ফোর্সের জন্য এমনি মোশন হয়, লিনিয়ার মোশন হয়, ট্রান্সলেশনাল মোশন হয়। যেমন একটা অবজেক্ট এগিয়ে যাচ্ছে আর এটার রেসপেক্টের উপরে ঘুরছে, তার মানে এর উপরে কোনো টর্ক কাজ করছে। বোঝা গেল? দেখো, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে টর্কটা বোঝানোর চেষ্টা করছি। মনে করো এখানে এরকম একটা নাট আছে। কি আছে এখানে? একটা এরকম নাট আছে। হ্যাঁ, মনে করো এরকম একটা নাট আছে, এরকম একটা ষড়ভুজের মতো দেখতে একটা নাট আছে। নাট আছে, এই নাটটাকে খুলতে হবে। তো নাটটাকে খুলতে গেলে কি দিয়ে আমরা খুলি? নাটকে খুলতে গেলে আমাদের স্ক্রুকে খুলতে গেলে স্ক্রু ড্রাইভার লাগে, সেরকম নাটকে খুলতে গেলে রেঞ্জ লাগে আমাদের, তাই তো? তো এরকম আমি একটা রেঞ্জ নিয়ে আসলাম। রেঞ্জ নিয়ে এসছি, এই রেঞ্জ দিয়ে আমরা এই নাটটাকে খুলব। ঠিক আছে? তো দেখো, ছোটবেলা আমরা এই জিনিসটা একটু পড়েছিলাম। মনে করে এটা একটা কল আছে, কল এরকম থাকে, যেটাতে আমরা জল, এখন তো ইউজ হয় না জেনারেলি, এরকমভাবে থাকে, এর ভেতরে এরকম থাকে। কল পাম্প করি আমরা, মনে আছে? এরকম করে হাত দিয়ে কল পাম্প করি। তো এই 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 হাতলটা যত বড় হবে তত আমার ইজি হবে কল পাম্প করতে। অনেক যদি বড় হয় তাহলে এরকমভাবে করতে হবে। একে যদি 1 কিলোমিটার ডিস্টেন্স দিই তাহলে ফু দিয়ে কলটা পাম্প করতে পারবো, তাই তো? বোঝো ভালো করে, বোঝো। তার মানে আমি যখন এই রেঞ্জটা দিয়ে এটাকে খুলবো, আমি এখানে ধরে খুলবো না নিশ্চয়ই, আমি দূরে দূরে দূরে, মানে এর ঘুরবে এখানে, তাই তো? তাহলে এই সিস্টেমটা আমি যদি একে যদি খোলার চেষ্টা করি, আমি এরকম করে ঘোরাবো বা এরকম করে ঘোরাবো, সেটা পরে কোন দিকে ঘোরাবো সেটা আসছি পরে। তাহলে এই পয়েন্টকে বেস করে সিস্টেমটা এরকম করে ঘুরছে। তাহলে আমি যে ফোর্সটা দেবো, ফোর্সটা অনেক দূরে দেওয়ার চেষ্টা করবো। দূরে দিলে ফোর্স আমার ঘোরাতে সুবিধা হবে। ফিল করো ঘটনাটা। তো এইখানে দিয়ে ঘোরাতে কষ্ট হবে, এখানে ঘোরাতে ইজিলি ঘোরাতে পারবো। কল পাম্প করার সময় যেমন আমি এইখান দিয়ে পাম্প করি না, এইখানে গিয়ে পাম্প করি, সেই রকমই ব্যাপার। বোঝা যাচ্ছে? তাহলে তাহলে আমরা যত ডিস্টেন্সে এই পয়েন্ট থেকে যত দূরে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, তত আমার আসানিসে আমি একে ঘোরাতে পারবো, আরাম করে ঘোরাতে পারবো। ঠিক আছে? আর আমরা যে ফোর্সটা দেবো, ফোর্সটা যদি এরকম পারপেন্ডিকুলারলি যদি ফোর্সটা দিই তাহলে সবচেয়ে ভালো কাজ হবে। এরকমভাবে তুমি যে ব্যাকআপভাবে ফোর্স দাও, এটা এরকম আছে, এরকমভাবে ব্যাকআপ ফোর্স দিলে তো আলটিমেটলি লাভ হবে না। তুমি এরকমভাবে ফোর্স দাও, আমি যখন খুলবো এরকমভাবে খোলার চেষ্টা করবো, দেখো ফোর্সটা এরকমভাবে দিচ্ছি, কিংবা একদম এরকমভাবে পারপেন্ডিকুলারলি ফোর্স দিচ্ছি। তার মানে এই যে টর্ক যে বলছি আমি, যে ঘোরানোর জন্য যে দায়ী হচ্ছে, এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে এই ডিস্টেন্সটা, কত দূর, যে অ্যাক্সিস থেকে রোটেশন হচ্ছে, রোটেশন এই অ্যাক্সিসকে বেস করে ঘুরছে এরকম করে, এই অক্ষের উপর বেস করে ঘুরছে এরকম করে। তার থেকে যত দূরে আমরা ফোর্স দেবো তত ভালো হবে। অবশ্যই যত বেশি ফোর্স দেবো তত তাড়াতাড়ি নাকটা খুলে আসবে, যত বেশি ফোর্স দেবো, তাই তো? তাহলে ফোর্সের সাথে প্রপোর্শনাল। আর একটা জিনিসের সাথে প্রপোর্শনাল, সেটা কি? আর এফ এর মধ্যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি হলে ম্যাক্সিমাম। তাহলে 90 ডিগ্রি হলে ম্যাক্সিমাম মানে আমি কিসের গন্ধ পাচ্ছি? 90 ডিগ্রি হলে ম্যাক্সিমাম মানে সাইন ফিলিংস আসছে একটা, তাই তো? তাহলে প্রপোর্শনাল টু সাইন থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? টর্ক ইকুয়াল টু কি লিখতে পারি? আর এফ সাইন থিটা।
ঠিক আছে, দেখো আর এফ সাইন থিটা, আর কি একটা ডিস্টেন্স, অরিজিন থেকে ডিস্টেন্স একটা ভেক্টর, এফ কি এফও একটা ফোর্স, ফোর্স মানে ভেক্টর, তাহলে আর এফ সাইন থিটা মানে এটা কি লিখতে পারি আমরা, আর ক্রস এফ লিখতে পারি। তোমরা বলবে স্যার এফ ক্রস আর লিখতে পারি না আমরা? এটা বোঝার জন্য আমাদের টর্কের ডাইরেকশনটা বুঝতে হবে। দেখো মজার ব্যাপার একটা, সেটা হচ্ছে তুমি যদি নাটটাকে এরম করে যদি পাক দাও, তাহলে নাটটা কোন দিকে খুলবে? এরম করলে নাট টাইট দিচ্ছি আমরা, তাই তো? এরকম যদি খুলি তাহলে খুলে আসবে নাটটা, বোঝো ভালো করে। যদি আমি ফোর্সটা এইরকম দিই, এটা আমাদের আর, যদি আমরা এরকমভাবে ঘোরাই, তার মানে যদি এরকম করি তাহলে এদিকে ঘোরালে কি হয়? এদিকে ঘোরালে নাটটা খুলে চলে আসে, তাই তো? তাহলে টর্কের ডাইরেকশন কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে, এখান থেকে বাইরের দিকে চলে আসে। বাইরের দিকটা বোঝানোর জন্য আমি ডট দিয়ে বোঝাচ্ছি। আর যদি আমরা এই দিকে ফোর্স দিই, তাহলে যদি আমরা এরকমভাবে ফোর্স দিই তাহলে ও ভেতর দিকে ঢুকতে থাকবে, তাই তো? ওটাকে আমি ক্রস দিয়ে বোঝাচ্ছি। ওকে, তাহলে দেখো আমরা যদি আর ক্রস এফ করি, দেখো আর ক্রস এফ করি, তাহলে দেখো ফোর্সের ডাইরেকশন, আর ক্রস এফ করো, ফোর্সের ডাইরেকশন দিয়েছে। এফ ক্রস আর করলে কিন্তু হচ্ছে না, এফ ক্রস আর করলে হচ্ছে না, আর ক্রস এফ করতে হচ্ছে। বোঝা গেল? আর এর ডাইরেকশন এদিকে আছে, মানে এটা আর এর ডাইরেকশন বলতে পারি আমি। আর থেকে এফ এর দিকে ঘুরছি, হ্যাঁ ঠিক আছে। এগেইন আর থেকে এফ এর দিকে ঘুরছি, মানে ভেতর দিকে ক্রস হচ্ছে, তা সেই জন্য আমরা আর ক্রস লিখছি। তার মানে কি শিখলাম আমরা? টর্ক ইকুয়াল টু কি হলো? আর ক্রস এফ। তাহলে কোনো কিছু অবজেক্ট ঘোরার জন্য, কোনো একটা অবজেক্ট যে ঘুরবে, এর জন্য কে দায়ী? এর জন্য এটা দায়ী, আর ক্রস এফ। একে মোমেন্ট অফ ফোর্সও বলা হয়, ঠিক আছে? মোমেন্ট অফ ফোর্সও বলা হয়, মানে বলের ভ্রামক বলা হয়, ঠিক আছে? এর জন্য এই ফোর্সের সাথে এই ডিস্টেন্সটা, যে অ্যাক্সিসকে বেস করে ঘুরছে, তার সাথে এই ডিস্টেন্সটা, এই দুটো ক্রস প্রোডাক্ট করলে আমরা টর্ক। ইউনিট কি হচ্ছে? এটা নিউটন, এটা মিটার, তাহলে নিউটন মিটার ইউনিট। এর জন্য আমাদের খুব একটা কষ্ট করতে হয় না নিউটন মিটারটা জানার জন্য। বোঝা গেল? তাহলে আমরা যদি ফোর্সটা এরকমভাবে যদি ফোর্স দিই, এটা যদি থিটা বলো, তার মানে এর কার জন্য ঘুরবে? এই কম্পোনেন্টের জন্য ঘুরবে, তাই তো? এই কম্পোনেন্টের জন্য ঘুরবে, মানে এফ সাইন থিটার জন্য ঘুরবে। এফ কস থিটার জন্য ঘুরবে কি? এফ কস থিটার জন্য ঘুরবে না। তুমি যদি এরকমভাবে ফোর্স দাও তাহলে এটে যাবে, আরো এরকমভাবে, ঠিক আছে? এই দিকে যদি ফোর্স দাও তাহলে বাইরের দিকে বেরিয়ে চলে আসতে চাইবে। সেই জন্যই আমরা পারপেন্ডিকুলারলি দেবো, যেন ও এই নাট থেকে বাইরের দিকে বেরিয়ে না আসে, ঢুকে যেন না, যে জন্য পারপেন্ডিকুলারলি আমাকে ফোর্স দিতে হবে। বোঝা যাচ্ছে? কারোর যদি মনে হয় যে না স্যার আমি এইভাবে ফোর্স দেবো, এই দিক দিয়ে ফোর্স দেবো, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কেন? অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে। দেখো আর এফ এর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, টর্কটা 0 হয়ে যাবে, সাইন 0 0, ঠিক আছে? তুমি কেউ যদি মনে করছে আমি এইখানে ফোর্স দেবো, নাট খুলবে? খুলবে না। তার কারণ কি? আরটা 0 হয়ে যাবে। এখানে ফোর্স দেওয়া মানে কি? যেখানে ফোর্স দিচ্ছে তুমি সেটাই অ্যাক্সিস আমার, হবে না, চলবে না। আর আমি স্যার 90 ডিগ্রিতেই দেবো, কিন্তু আমি এরকমভাবে দেবো ফোর্সটা। আমরা কি এরকমভাবে ঘোরাচ্ছিলাম না, আমি এরকমভাবে যদি ঘুরবে না। তার মানে অ্যাক্সিসের সাথে প্যারালাল হলেও ঘুরবে না। এটা অ্যাক্সিস, রোটেশনাল অ্যাক্সিস, এর সাথে যদি প্যারালালে তুমি ফোর্স দাও, সেটা কিন্তু আর এর সাথে 90 ডিগ্রি হওয়া সত্ত্বেও ঘুরবে না। নোট ডাউন করো সবাই, যে রোটেশনাল অ্যাক্সিস, ঘূর্ণন অক্ষর থেকে আর যদি ফোর্সটা প্যারালালে চলে আসে, তাহলে কিন্তু ঘুরবে না সিস্টেম। যদিও বা আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এক্সেপশনাল, এটা মনে রাখবে সবাই নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট এটা, যে ঘূর্ণন অক্ষ বা রোটেশনাল অ্যাক্সিস আর ফোর্স যদি প্যারালাল হয়ে যায়, এরকমভাবে দিলে ঘুরবে। ফিল করো, নিজে কিছু একটা নিয়ে ট্রাই করে দেখো, খুলবে না। ওকে, কঠিন আছে কিছু? চলো, তার মানে আমরা যদি এদিকে ফোর্স দিই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এদিকে ফোর্স দেওয়া মানে ক্লকওয়াইজ ঘুরবে। ফোর্স যেমন ধরো এদিকে ফোর্স হলে পজিটিভ ধরতাম, এদিকে হলে নেগেটিভ ধরতাম, বা এদিকে পজিটিভ ধরলে ওদিকে নেগেটিভ। এরকমভাবে টর্কটাও যদি ধরো ক্লকওয়াইজে ঘুরে পজিটিভ ধরতে পারো, তুমি অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরতে পারো। তাহলে কোনো একটা অবজেক্টের রেস্টে আছে, এর মানে এর মধ্যে সামেশন অফ ফোর্স ইকুয়াল টু 0 পড়েছি আমরা নিউটনস ল অফ মোশনে, যে সমস্ত বলের সমষ্টি 0, সমস্ত ফোর্সগুলো অ্যাড করলে 0 হয়ে যায়। সেমভাবে এর রেস্টে আছে, মানে এর সামেশন অফ টর্কও 0, এর শুধুমাত্র সামেশন অফ ফোর্স 0 না, এর সামেশন অফ টর্কও 0। সেটাও আমাদের মাথায় রাখতে হবে, এবং অনেক প্রবলেম পাবো আমরা সেইখানে, এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টর্কের কনসেপ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই নোট ডাউন করে নেবে কপিতে সুন্দর করে। এবার দেখো
আমি স্ট্যাটিকে ঢুকছি, হ্যাঁ, স্থিতিবিজ্ঞান। এবার সব কিছু দাঁড়িয়ে থাকবে, ঘুরবে না, কিন্তু আমি এই টর্কের ইকুয়েশন লাগিয়ে ওর সলভ করব। মনে করো একটা ইউনিফর্ম মাসের একটা রড আছে, কত, এটা 1 কেজির একটা রড আছে, 1 কেজি 1 মিটারের একটা রড আছে। এর এখানে একটা এরকম সাপোর্ট দিয়ে রেখেছি, এখানে আরেকটা সাপোর্ট দেওয়া আছে, দেখো দুটো সাপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। আর একটা মানুষ এখানে বসে আছে, মানুষটা ধরো 40 কেজির, মানুষটা এখানে বসে আছে। আমাদের কোশ্চেন হচ্ছে যে এই রডের উপরে যে নর্মাল রিয়াকশন দেবে R1, আর এখানে নর্মাল রিয়াকশন দিয়ে দেবে R2, এই R1 R2 ভ্যালু বের করতে বলেছে। কোশ্চেন বোঝা গেল? এরকম দুটো ট্রায়াঙ্গেল শেপের সাপোর্ট আছে, তার উপরে একটা আমি পাটাতন দিয়েছি, একটা এরকম প্ল্যাটফর্ম দিয়েছি, তার উপরে একটা এই প্ল্যাটফর্মটার মাস 1 কেজি, এর লেন্থ 1 মিটার। তো এর এই দিকের সাপোর্ট থেকে 20 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার করে দিচ্ছি, 30 সেন্টিমিটার দূরে একটা লোক, 40 কেজির একটা লোক, ও এখানে বসে আছে, ঠিক আছে। তো এদের দুজনের নর্মাল রিয়াকশন কত? দেখো আমাদের এইটুকু যে ডেটা দেওয়া আছে, আমি যদি মনে করি যে না আমরা এখনও রোটেশনাল মোশন স্টার্ট করিনি, টর্ক কি জানি না, আমি কমন সেন্সে কি বলতে পারি? কমন সেন্সে বলতে পারি, দেখো এই রডটা নিচের দিকে একটা ফোর্স ফিল করছে, কোথায় থেকে ফোর্স ফিল করবে? এর সেন্টার অফ মাস, এটা সেন্টার অফ মাস মনে করছি, এটা সেন্টার অফ মাস, এই থেকে 50, এই থেকে 50 হবে, তাই তো 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এই থেকে 50, এই থেকে 50, ঠিক মাঝখানে হবে সেন্টার অফ মাস। তাহলে এইখানে একটা ফোর্স কাজ করছে, কত ফোর্স কাজ করছে? 1 ইন্টু জি, 1 কেজি মানে ওয়েট কত হবে? 1 ইন্টু জি। তো জিটাকে আমি 10 ধরছি, হ্যাঁ, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো দেখো দেখো, এই নিজের ওয়েটটা মাঝখানে কাজ করছে, হ্যাঁ কি না? আর নিচের দিকে কি কাজ করছে? দেখো এই মানুষটা ওয়েট কাজ করছে কত, এটা এই পয়েন্টে কত কাজ করছে? 40 ইন্টু জি মানে 400 নিউটন, তাহলে 10 নিউটন হলো এটা, ঠিক আছে। দেখে নাও ভালো করে, তাহলে কত হলো? 400 নিউটন 10 মিনিট। দেখো তাহলে নিচের দিকে কে ফোর্স কাজ করছে? 400 নিউটন, এটা কি মানুষটার ওয়েট, আর এই পাটাতনটা বা স্ল্যাবটার ওয়েট 10, ওয়েটের জন্য 10 নিউটন ফোর্স নিচের দিকে কাজ করছে, আর উপর দিকে কে কাজ করছে? R1 প্লাস R2। তাহলে আমরা যদি এটা যদি করি, দেখো রেস্টে আছে, সিস্টেমটা রেস্টে আছে, তাহলে আমি এটা করতে পারি সামেশন অফ Fx, সামেশন অফ Fy, ফোর্স অ্যালং y অ্যাক্সিস 0 হবে, টোটাল ফোর্সের সমষ্টি 0, তো তাহলে ভেঙে পড়ে যেত, যদি বেশি হতো নর্মাল রিঅ্যাকশন না দিতে পারলে ভেঙে পড়ে যেত। রেস্টে টিকে আছে মানে কি? টোটাল ফোর্সের সামেশন 0, তো উপরের দিকে ফোর্সটাকে পজিটিভ নিচ্ছি আমি, মানে R1 প্লাস R2 উপর দিকে ইকুয়াল টু কি লিখতে পারি? উপর দিকে ফোর্স ইকুয়াল টু নিচের দিকের ফোর্স, বা নেগেটিভও লিখতে পারি, একই ব্যাপার, 400 প্লাস 10 মানে 400। তাহলে একটা জিনিস আমি পেয়ে গেলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম, R1 প্লাস R2 ইকুয়াল টু 400। দেখে নাও ভালো করে, কঠিন আছে কিছু? ওকে, এবার একটা ইকুয়েশন দুটো দেখো ভেরিয়েবল সলভ করতে পারবে। এবার তুমি জাস্ট একটা জিনিস ভাবো, আমি যদি এই মোমেন্টে এটাকে যদি সরিয়ে দিই, তাহলে এরকমভাবে ঘুরতে থাকবে না, বা এটাকে যদি সরিয়ে দিই তাহলে এইদিকে ঘুরতে থাকবে না, তখন ওর মধ্যে একটা রোটেশনের সৃষ্টি হবে আলটিমেটলি, ঠিক তো? সিস্টেমটা রেস্টে আছে মানে কি? সিস্টেমটা রেস্টে আছে মানে হচ্ছে সামেশন অফ টর্ক ইকুয়াল টু আমি 0 লিখতে পারি। ঘুরছে না তো অবজেক্টটা, ঘুরছে কি? তাহলে সমস্ত টর্কগুলো 0 হয়ে আছে, সেই কারণেই ঘুরতে পারছে না। ওকে, সামেশন অফ ফোর্স ইকুয়াল টু যেমন 0 লিখতে পারি, সামেশন অফ টর্ক ইকুয়াল টু 0 লিখতে পারি, আমি একটু আগেই বলেছি। সামেশন অফ টর্ক ইকুয়াল টু 0, তাহলে ঘুরছে না। টর্ক সবসময় যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে হয়। আগে যখন আমরা করছিলাম, টর্কটা কোথায় কাজ করছিল? ওই নাটে, তাহলে নাট থেকে আমরা ডিস্টেন্সটা মেজার করছিলাম, তাহলে যে কোনো একটা পয়েন্ট, আমি মনে করছি এই পয়েন্টটার নাম দিলাম A, এটা B, এটা C, এটা D, আমি এই পয়েন্টের রেসপেক্টে করছি। সামেশন অফ টর্ক উইথ রেসপেক্ট টু পয়েন্ট A ইকুয়াল টু 0। এবার দেখো, এবার কতগুলো ফোর্স কাজ করছে এখানে? R1 400 নিউটন, 10 নিউটন, R2, তাহলে 4টে ফোর্সের জন্য 4টে টর্ক হবে, তাদের সামেশন 0 হবে। কেমন? আলাদা আলাদা ফোর্স তো, এ টানছে, প্রত্যেকে টানছে। এই পয়েন্টের রেসপেক্টে দেখো, এই R1 এর কোনো টর্ক হবে? টর্ক ডিউ টু R1 আমি এমনি আলাদা আলাদা করে লিখছি, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আলাদা আলাদা করে লিখছি, লিখে পরে এখানে ঢোকাচ্ছি। দেখো টর্ক ডিউ টু R1 কি হচ্ছে? 0 হচ্ছে।
কেন জিরো হচ্ছে? ডিস্টেন্স নেই কোনো, এই পয়েন্টের রেসপেক্টে করছি আমি, এই পয়েন্ট থেকে এই ফোর্সের কোনো ডিস্টেন্স আছে? কোনো ডিস্টেন্স নেই, জিরো ডিস্টেন্স, সেই কারণেই আমি এটাকে জিরো করে দিলাম। এবার টর্ক ডিউ টু 400 নিউটন। দেখো এই পয়েন্টটাকে তুমি যদি ফিক্স করো আর এখানে যদি 400 নিউটনের টানো, তাহলে কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজে ঘুরবে। ওকে, এখান থেকে ডিস্টেন্স কত? 30, তার মানে 30 ইন্টু 400, 90 ডিগ্রিতে আসার জন্য সাইন থিটা লাগলো না আমার, ঠিক আছে? এটা যদিও বা আমার নিউটন মিটার হলো না, সেন্টিমিটার নিউটন হলো, নিউটন সেন্টিমিটার হলো, কিন্তু যেহেতু সবই আসবে সেন্টিমিটার, সেই জন্য আমাদের আলাদা করে ইউনিট চেঞ্জ করতে হবে না। তোমরা করতে পারো, এটা 0.3 মিটার করে দিতে পারো, অসুবিধা নেই। কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ। আমি ক্লকওয়াইজটাকে পজিটিভ নিচ্ছি, হ্যাঁ লিখে নাও তোমরা। ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ কনসিডার করছি আর অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ কনসিডার করছি। তোমরা উল্টোও কনসিডার করতে পারো, কোনো সমস্যা নেই, যার যেটা ইচ্ছে। তাহলে কি হলো? এই এ কি করলো? একে কোন দিকে ঘোরালো? ক্লকওয়াইজে ঘোরালো। কত কত টর্ক দিয়ে? আর ইন্টু এফ, আর ইন্টু এফ করলাম আমরা। এরপরে আসছি টর্ক ডিউ টু সেন্টার অফ মাস, যে মাসটা আছে কত? এটা কার মাস ছিল? এটা এই 1 কেজি যে স্ল্যাবটা, এর মাস কত এটা বলো? 10 নিউটন লিখলাম। এর থেকে কত আছে? 50 সেন্টিমিটার, তাহলে 50 ইন্টু 10। কোন দিকে ঘুরবে? এও কোন দিকে ঘোরাবে? ক্লকওয়াইজে ঘোরাবে, পজিটিভ হলো। তারপর টর্ক ডিউ টু R2। এবার R2 কোন দিকে ঘোরাবে? একে বলো বলো বলো, R2 কোন দিকে ঘোরাবে? এই R2 এই দিকে ঘোরাবে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাবে R2। তাহলে R2 কত ডিস্টেন্স আছে? এটা 1 মিটার, মানে 100 সেন্টিমিটার ইন্টু R2। কোন দিকে ঘোরাবে? অ্যান্টি ক্লকওয়াইজে, সেই জন্য মাইনাস দিলাম। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য মাইনাস দিলাম, চেক করে নাও। এবার আমি 4টে সামেশন জিরো করবো। এই যে একটা তো জিরো, এটা কেন জিরো হয়েছে বুঝেছো? ডিস্টেন্স নেই তো কোনো, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের রেসপেক্টে তুমি টর্কের ইকুয়েশন করছো, এই পয়েন্ট থেকে এই ফোর্সের কোনো ডিস্টেন্স আছে? কোনো ডিস্টেন্স নেই, সেই জন্য এটা জিরো হয়েছে। তাহলে বাকিগুলো লেখো। 30 ইন্টু 400, তুমি 0.3 ইন্টু 400 করে দিতে পারো, কোনো সমস্যা নেই, যার যেটাতে কমফোর্টেবল। হ্যাঁ, এটাতে 1 করে দিতে হবে। তাহলে 30 ইন্টু 400 প্লাস 50 ইন্টু 10 মাইনাস 100 ইন্টু R2 ইকুয়াল টু 0। তাহলে R2 ইকুয়াল টু কত হচ্ছে বলো? মাইনাস 100 R2 ইকুয়াল টু হচ্ছে এটা 12,000 প্লাস 500, মানে 12,500। 0 0 কেটে গেলে এটা এগুলো সবই মাইনাস হবে। হ্যাঁ, তাহলে R2 ইকুয়াল টু হচ্ছে তোমার 0 0 12,500, 0 0 কেটে গেলে 125 নিউটন। এটা এখানে পুট করে দাও, তাহলে R1 ইকুয়াল টু কত বেরোবে? আর এখান থেকে 125 মাইনাস করে দাও, তাহলে বেরোবে হচ্ছে 285 নিউটন। দেখো, কোনো ডাউট আছে কারোর মনে? আমি এটা এই পয়েন্টের রেসপেক্টে নিয়ে লাভটা কি হলো? তাহলে একটা R1টা একটা ভেরিয়েবল আউট হয়ে গেল, সেই জন্য তুমি এই বি পয়েন্টের রেসপেক্টেও করতে পারতো ইকুয়েশন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা ইকুয়েশন আসতো, দুটোকে সলভ করে বের করতে হতো। এটা আমার একটু ইজি হলো। আমরা সবসময় যেখানে ভেরিয়েবল ফোর্স থাকবে, যার যেটা ভ্যালুটা বের করতে বলবে, সেইখানে টর্কের ইকুয়েশন অ্যাপ্লাই করবো। তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে, কেন? ডিস্টেন্সটা জিরো, সেই কারণে। বোঝা যাচ্ছে? দেখে নাও ভালো করে সবাই। ওকে, চলো সেম টু সেম আমরা আরেকটা প্রবলেম করব, সেটা হোমওয়ার্ক থাকবে, তোমরা নিজেরা করবে, একই কনসেপ্ট দিয়েই আমরা করবো। আমি হিন্টস দেবো, তোমরা কমপ্লিট করবে। চলো নেক্সট প্রবলেম। মনে করো এবার স্ল্যাব আছে, স্ল্যাবটা এরকম দোলনা, মনে করো একটা, এটা এইভাবে ঝোলানো আছে। মনে করো এখানে এবার মানুষটা বসে আছে, ঠিক আছে? একই 1 কেজি, এটা মনে করো 5 কেজি, 1 মিটার, 5 মিটার নিচ্ছি, চলো 5 কেজি 5 মিটার। এই মনে করো 2 মিটার ডিস্টেন্সে, এই পয়েন্ট থেকে 2 মিটার ডিস্টেন্সে এখানে আছে। ওকে, তো বের করতে বললো, এদের টেনশনগুলো বের করতে বললো, T1 T2। এটা 50 কেজি, কথা বলছি। আচ্ছা 45 কেজি নিচ্ছি, 45 কেজি। তারপর নিচের দিকে কত? 450 নিউটন কাজ করবে নিচের দিকে, আর এর মাঝখানে কত? 5 কেজি, মানে 50 নিউটন কাজ করবে সেন্টার অফ মাস থেকে, ঠিক তো? তার মানে আগের মতোই আমরা লিখবো। এখানে আগে R1 R2 ছিল, এখন T1 T2 হয়ে গেছে। তাহলে T1 প্লাস T2 ইকুয়াল টু কত হবে? 500। কঠিন আছে কিছু? দেখে নাও।
T1 প্লাস T2 ইকুয়াল টু হয়ে গেল 500 নিউটন। তুমি টর্ক এই পয়েন্টের রেসপেক্টে, এবার এই পয়েন্টের রেসপেক্টে করি একই ব্যাপার, এই পয়েন্টের রেসপেক্টে করি সামেশন, এটা এ পয়েন্ট মনে করো, এটা বি পয়েন্ট, তো সামেশন অফ টর্ক উইথ রেসপেক্ট টু পয়েন্ট বি ইকুয়াল টু 0। তাহলে সামেশন অফ টর্ক দেখো এই পয়েন্টটা কত হবে, এটা কত ডিস্টেন্স 5 মিটার, তাহলে 5 ইন্টু সামেশন উঠিয়ে দিলাম, 5 ইন্টু কত আছে এখানে বলো 5 ইন্টু T1। এ কোন দিকে ঘোরাবে, এই পয়েন্টটাকে ফিক্স করো, করে একে এদিকে টানো, তাহলে ক্লক ওয়াইজে ঘোরাবে মানে প্লাস। বোঝো ভালো করে বোঝো, বি পয়েন্টটা ফিক্স করে দাও, দিয়ে একে এদিকে ঘোরাবে, একে এদিকে টানো, তাহলে এরকম ঘুরবে না, ক্লক ওয়াইজে ঘুরছে এই জন্য প্লাস নিলাম। এ কোন দিকে ঘোরাবে দেখো, এই অ্যান্টি ক্লক ওয়াইজে ঘোরাবে, এই পয়েন্টটা ফিক্স, তাহলে এরকম টানলে অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরবে মানে নেগেটিভ। কত ডিস্টেন্স এটা 3, টু এটা কত 5 আছে, 3 মিটার, তাহলে 3 ইন্টু বলো এটা কত 450। এও অ্যান্টি ক্লক ওয়াইজে ঘোরাবে, এটা কত আছে 2.5, তাহলে 2.5 ইন্টু 50 ইকুয়াল টু 0। 5T1 ইকুয়াল টু, এটা এই পাশে গেলে ক্যালকুলেট করে নেবে তোমরা, আমি 5টা উড়িয়ে দিলাম, একবারে করছি, 3 ইন্টু 150 মানে 450 হয়ে যাবে, 15 90 270, 10 মানে 25, 10 25 295। T1 295 বলে T2 কত হবে, T2 কত হবে, T2 হবে 205। ওকে, কঠিন আছে কিছু, করেই দিলাম বলতে বলতে, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা এরকম ল্যাডারের প্রবলেম করবো, হ্যাঁ, এরকম একটা ল্যাডার বা সিঁড়ি এরকম করে দাঁড় করানো আছে, এই জাতীয় প্রবলেম আমরা নেক্সট লেকচারে করব। ততক্ষণ অবধি যে টাইপের প্রবলেম করালাম এগুলো বই থেকে করো, আরও প্রবলেম সলভ করো, ভালো করে নোট ডাউন করো, ভালো করে রিপিটেডলি দেখো, জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।